সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আয়োজনে। এবং আশা করছি যে যেখানে বসে আমাকে এই মুহূর্তে দেখছেন তাদের সকলের প্রতি আমাদের প্রত্যাশা যে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় নিরাপদে আছেন। ভীষণ কঠিন একটি সময় আমরা পার করছি জাতি হিসেবে এবং বাংলাদেশি হিসেবে। আমাদের যে ঘটনাটি ঘটে গেল, বিমান বিধ্বস্তের ঘটনা, যেখানে এখনও শিশুদের বা আমাদের ছোট ভাই বোন যারা আছে, কোমলমতি শিক্ষার্থী যারা ছিলেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছে, তাদের পরিবার সকলের কান্না যেন আমাদেরকে কোনোভাবেই ঘুমোতে দিচ্ছে না, কোনো কিছু ভাবতে দিচ্ছে না। এবং সারা দেশে সেই শোকের ছায়া পুরো আকাশটা যেন কালো করে রেখেছে। আমরা আসলে কেউই কোনো কিছু সোজাভাবে চিন্তা করতে পারছি না। ইনফ্যাক্ট আমাদের সবার মধ্যেই কেন জানি একটা ভারাক্রান্ত, একটা ভারী হৃদয় আমরা সময় পার করছি। আমরা আসলে বলে বোঝাতে পারবো না আসলে কি হচ্ছে। এবং আজকে আমাদের যিনি এই আয়োজনে যিনি আমাদের আমন্ত্রিত অতিথি, তিনি আমাদের দেশের গুণী অভিনেত্রী এবং গুণী শিল্পী, আবৃত্তি শিল্পী মনিরা ইউসুফ মেমি আপা আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। আপা, ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন জিজ্ঞেস করবো না, আমি শুরুতে আপনার কাছ থেকে কিছুটা শুনতে চাই আপা। আজকে শুরুতে কালকেই আমার এক বন্ধু জাহিদুল ইসলাম দুর্লভ একটা কবিতা পাঠালো, ঠিক আমাদের মনের কথাগুলোই। তো আমি আসলে বলার ভাষা তো আসলে কারণে এটা নতুন করে বলার কিছু নাই, সবারই এক অবস্থা। তো আমি সেটাই একটু পাঠ করে শোনানোর চেষ্টা করছি। ছুটির ঘন্টাটা আর বাজলো না। 10 মিনিট বাকি ছিল স্কুল ছুটি হতে। কি আমাদের হইচই, অনেক আনন্দের হইচই। বাড়ি ফেরার তুমুল উত্তেজনা, ব্যাগ গোছানো তাড়াহুড়ো। জানালা দিয়ে স্কুল গেট দেখা যায়, মাঠ পেরোলে মায়ের হাত। এ কেমন ছুটি? ছুটি এত গরম কেন? হাত পুড়ে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে। মিস, আমরা ছুটি চাই না। ব্যাগ পড়ে যাচ্ছে, বই পড়ে যাচ্ছে, রং পেন্সিল পড়ে যাচ্ছে, ছবি আঁকার খাতা পড়ে যাচ্ছে, টিফিন বাক্স পড়ে যাচ্ছে। মিস আমরা আর দুষ্টুমি করব না। মাথার বেনি পড়ে যাচ্ছে, চুলের ফিতা পড়ে যাচ্ছে, নেম প্লেট পড়ে যাচ্ছে, আইডি কার্ড পড়ে যাচ্ছে, আমাদের সারা শরীর পড়ে যাচ্ছে। মিস ছুটির ঘন্টা এখনো বাজছে না কেন? ছুটির ঘন্টা আর বাজলো না। তবু স্কুল ছুটি হয়েছে, কিন্তু ওরা কেউ বাড়ি ফিরতে পারল না। এতগুলো ফুল পুড়ে গেল, এত বিভৎস তাপমাত্রার আগুনে না জানি ফুলগুলো কেমন ছটফট করছিল। আমার তো হাত পা চলছে না। ছুটির ঘন্টা আর বাজলো না। একটু আগে আমরা বলছিলাম যে একটার পর একটা খবর আসতেই থাকবে, এর শেষ কোথায় জানি না। আমি একজন মা, আমার মায়ের জায়গা থেকে বলছি যে আমার বাচ্চাটা দেশের বাইরে, তাতে আমি ছটফট করি। সুস্থ সুন্দর বাচ্চাটা সুন্দর ইউনিভার্সিটি করছে, কাজ করছে, সংসার করছে, তাতেই আমার ছটফটানি। আমি যখন ওকে রেখে বাংলাদেশে আসছি, সেটাই মনে হচ্ছে যে আমি আমার বাচ্চাটাকে রেখে আসলাম। আমার বাচ্চাটাকে তুমি দেখতে পাচ্ছি, কথা বলছি, কিন্তু আমি ওই মা বাবা, ওই আপনজনের কথা আসলে ভাবতে পারছি না। এটা আমার এই আর কি। যারা আপা খারাপ লাগছে যে মনে করো যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, স্বপ্ন তো রয়েই গেল ওদের, জীবন তো শুরু, মানে শুরু। হ্যাঁ, একটা মুহূর্ত পরও জানতো না যে এই হবে। সেই শিক্ষকের কথা ভাবছি যে পাইলট প্লেন চালিয়েছে। কারোর জীবন তো অমূল্য না, কার সাথে কাকে তুলনা করব? হ্যাঁ, আর মৃত্যু নিয়ে তো আসলে জানি আমি থাকবো না, তুমি থাকবে না, এই মুহূর্ত পর কী হবে কেউই জানি না। কিন্তু স্বাভাবিক মৃত্যু চাই, এটাই। একটি
একটা মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে একটি এভি আমাদের হাতে আছে, একটু দেখতে চাই। চলুন প্রিয় দর্শক দেখে আসি। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর FT-7 BGI বিধ্বস্তে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সন্তান হারানো পরিবারগুলোর কঠিনতম এ সময়ে পুরো বাংলাদেশের সঙ্গে আমরা তাদের সমব্যথী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রক্তদান সহ যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন। আমরা সর্বদা তাদেরকে প্রার্থনা স্মরণ করছি এবং সত্যি আমি সারাটাক্ষণ আমরা মনে মনে তাদের জন্য প্রার্থনা করছি। আমরা পুরো গোটা চ্যানেল আই পরিবার এবং আমাদের পুরো ফ্রেটার্নিটি যারা আছেন, তাদের আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন, তারা সকলে আমাদেরকে জানাচ্ছেন, আমরা তাদেরকে বলছি যখনই দেখা হচ্ছে, আমরা সবাই মনে মনে তাদের জন্য প্রার্থনা করছি। এবং যারা বাবা মা রয়েছেন, যাদের সন্তান তারা হারিয়েছেন, অনেকে একজন বলছিলেন যে 3টি সন্তানই মারা গেছেন। সেই বাবা মার কথা চিন্তা করলে আসলে আমি বলতে পারি না আসলে কি আসলে তাদের অনুভূত হয়। আসলে আমি এই যে দেখলাম এই যে মা কাছে সান্ত্বনার ভাষা নেই তো কোনো। এই সমবেদনা বলি, এটা বলি, কাছে যাও বলি, একটা জিনিস তো জানি না কতটা সত্য। সেদিন পানিওয়ালা অনেক পানির দাম নিয়েছে, সিএনজিওয়ালা ভাড়া বাড়িয়ে নিয়েছে, হ্যাঁ, টিকটক যারা করছে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে ভিডিও করছে, ছবি তুলছে। মানে আসলে আমরা মনে হয়, আমার কাছে মনে হয় কি সব কিছুর মূল্য বেড়েছে, মানুষের মূল্য কমেনি না, শুধু নেই, নায়ের খাতায় বোধহয় মানুষের মূল্য। আর আমরা প্রত্যেকবারই বলি এটা এরপরে মনে হয় সব ঠিক হবে। আসলে আমাদের এই শিক্ষাটা কবে হবে, কবে ঠিক হবে? আর এই মানে যা কোনো দিন ফেরত দেয়া যায় না, সেটার তো কোনো ভাষা নেই। কেউ এই সন্তান ফেরত দিতে পারবে? কে এই মানুষগুলোকে ফেরত দিতে পারবে? আমি শিক্ষকের কথা শুনেছি, ওনাকে স্যালুট, যে ওনার 2টো সন্তান আছে। হ্যাঁ, কথাগুলো যদি সত্যি, ওনার হাজবেন্ড বলেছে তোমারও তো 2টো বাচ্চা আছে, যেতে চাননি। হ্যাঁ, তো উনি বলেছে যে আমি এই বাচ্চাগুলো আমার সামনে। আমি এটাই আলোচনা করছিলাম মেকআপ রুমে যে উনি যদি নিজে বেঁচে যেতেন, উনি কিন্তু সারা জীবন অপরাধবোধেই ভুগতেন যে আমি 2টো সন্তানের জন্য আমি বাঁচলাম, আমার সামনে তো শয়ে শয়ে সন্তান ছিল। আসলে যায় না সত্যিকারের, এরা সত্যিকারের আসলে কি বলবো, এদেরকে স্যালুট, শ্রদ্ধা, ভালোবাসা, এবং নিশ্চয়ই ওনার বাচ্চা 2টোকে আল্লাহ রক্ষা করবেন, ভালো রাখবেন। কিন্তু যারা সন্তান হারিয়েছে, আমার অনেকবার মনে হয়েছে যাই, আচ্ছা যাই, যে কি করব, মানে দোয়াই করছি আর কি। তারপরও একটা জিনিস আমার ভেতরে কাজ করছে, সেটা হচ্ছে যে বাচ্চারা বেঁচে যাবে, আমি শুধু বলি আল্লাহ যেন একদম ঠিক মতো বেঁচে যায়। পুড়ে যাওয়া কিন্তু শ্বাসনালী, অনেক কিছু আছে, পোড়া শরীর, ওরা যদি মরে বেঁচে থাকে, আল্লাহ যেন সেটা না করেন। হ্যাঁ, সেটা আর এক কষ্ট। বাবা, এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে 2টি ঘটনা যদি বলি, আমার খুব মন ছুঁয়ে গেছে, আমি বলতে পারবো না আসলে। এই যে একটি ছেলে আদমর অবস্থায় শুয়েছিল যখন ওখানে আগুন লেগেছিল, এবং তার বন্ধু এসেছিল তাকে রেস্কিউ করার জন্য। তখন সে নাকি বলেছে যে আমি জানতাম তুই আসবি, আমি জানতাম তুই আসবি। এবং এটি যখন দেখলাম, মানে বন্ধুত্বের যে একদম পিওর নিদর্শন যদি বলি, সেই জায়গাতে এতটুকু ছোট বাচ্চা বন্ধুত্ব কি বুঝে, আসলে জীবনের দায় কি বুঝে সে আসলে। হ্যাঁ, এবং খুব সে বলেছে যে আমি জানতাম তুমি আসবা। মানে আমরা কোথায় আছি আসলে? হ্যাঁ, কোথায় আছি? কেউ বন্ধু ছুটে গেছে, কিন্তু কেউ আবার তার এই যে টিকটক, এটা আমার খুব খারাপ লেগেছে। আমি নিজেও স্ক্রিনে দেখেছি যে বাচ্চাগুলো অসহায়ের মতো হেঁটে যাচ্ছে, গায়ে কাপড় নেই, হেঁটে যাচ্ছে। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে এরা কিন্তু সবাই ট্রমাটাইজ হয়ে যাবে। এদের কিন্তু যারা বেঁচে গেছে, অসুস্থ সুস্থ, এদের কিন্তু প্রচুর মানে ট্রিটমেন্ট দরকার হবে, কাউন্সেলিং লাগবে। এবং হচ্ছে এত বড় প্লেনটা যখন পড়েছে, ওই আওয়াজটা তাদেরকে অনেক ভীষণ কাউন্সেলিং লাগবে। এবং যেহেতু স্টুডেন্ট, এদের কিন্তু আমাদের দেশে তো পড়ার চাপ জানো প্রচুর। এদের ব্যাপারগুলো বিদেশে যেমন আছে যে মানসিক দিক দেখে বাচ্চাদেরকে পড়ার ইয়েগুলো দেয়, তাদের ফ্লেক্সিবল করে দেয়, উইকলি কাউন্সেলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা চাই যেন এই বাচ্চাদের এরকম উইকলি কাউন্সেলিং, ইভেন ওদের বাবা মা সহ, যে বাবা মারা বাচ্চা জানে নেই, ফিরে পেয়েছে, সেটাও আর এক ধরনের আনন্দের সাথে আর এক ধরনের বা বাচ্চাদের যে সহপাঠীদের হারালো, ওদের কিন্তু ভীষণ মেন্টাল ট্রিটমেন্ট দরকার হবে, সাপোর্ট দরকার হবে।
ট্রিটমেন্ট বলবো না, সাপোর্ট দরকার হবে, অনেক দিন দরকার হবে, অনেক দিন দরকার হবে। ওদেরকে পড়াশুনো, পরীক্ষা, ফ্যামিলির এই প্রেশারগুলো থেকে ওদেরকে দূরে রাখতে হবে এবং ওদেরকে প্রচুর সময় দিতে হবে। এটা কিন্তু একটা, একটি মা বলছিলেন টিফিন দিতে পারেননি ওদিন, আচ্ছা, সেই জন্য টিফিন কেনার টাকা দিয়েছিলেন। বাচ্চাটা ক্লাস থেকে বের হওয়ার সময় বলছিলেন স্যারকে যে আমার টিফিন খেতে হবে, আমি একটু বাইরে গিয়ে টিফিন কিনে নিয়ে আসবো। আচ্ছা, তখন বেরিয়েছিল বলে বেঁচে গেছে। মা টাকা দেয়নি, মার একটা অপরাধ সেই মা ছিল। আহাজারি করছিল যে বেঁচে আসলে কি বালাবে, টিফিনটা দিলে তো শেয়ার। হ্যাঁ, আসলে হয় কি যে বাচ্চারা বেঁচে গেছে, ওদের বললাম তো ওদের কষ্ট আর এক ধরনের। বা এই যে মায়েরা জানে যে আমার বাচ্চার সহপাঠী নেই, ওর পাশের বেঞ্চে বসতো, এই যে পড়াশোনা নিয়ে একটাই হতো, খেলার সাথী, কত কিছু, কয়টা জিনিস ভুলবে মানুষ, কত কিছু ভুলবে। অনেক পিতামাতাও কিন্তু মারা গেছেন আপা, মানে একাধিক। এক মায়ের কথা শুনেছি, জানে যে বাচ্চা সে চলে গেছে, বাচ্চা কিন্তু অলরেডি বের হয়ে আসছে, কিন্তু সেই এই যে চেহারাগুলো শনাক্ত করা যাচ্ছিল না। এটা আসলে যেমন আমি কালকে একটি পোস্ট শেয়ার করলাম, অনেকগুলো বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ছোট ভাই বোন যারা ছিল এখানে, অনেকের নাম আইডি কার্ড পাওয়া যাচ্ছে কিন্তু তাদের কোনো ট্রেস করা যাচ্ছে না। এটা খুবই, এবং চেহারা দেখে চিনতে না পারে যে আমি জানি না বাবা মা যখন আসলে শিক্ষা কি হবে জানি না। মানে অনেক কিছুই আসলে, যেমন আমি কালকে একটা পড়ছিলাম, আমেরিকার একটা প্লেন এরকম ক্র্যাশ করতে গিয়ে যে বেঁচে গেল, হ্যাঁ, মিরাকল বলল। তো পাইলট পরে প্রোগ্রামে বললেন যে মিরাকল না, এটা হচ্ছে আমাদের সেফটির যে একটা প্রস্তুতি চলে, একটা ট্রেনিং চলে, এগুলো চলে, তো সেগুলো সবসময় বজায় থাকতো। এরপর সে যদি বলেছেন যে ওনারা চেক করে ইঞ্জিন পাঠিয়েছে, এটা ইঞ্জিন যেহেতু এক সিঙ্গেল ইঞ্জিন প্রপেলার না, অ্যাক্সিডেন্ট কিছু, তারপরে হ্যাঁ সেই তো, কেউ তো ইচ্ছে করে কাউকে মেরে ফেলে না, কেউ ইচ্ছে করে করে না, এটা কিন্তু সত্যি কথা। এরপর যে যত যেভাবে এটাকে যেদিকে নিয়ে যাক, আমার কথা সত্যি, মৃত্যুকে কেউ ডেকে আনে না, কেউ কোনো মৃত্যু কামনা করে না, হ্যাঁ, কেউ এরকম বিধ্বংসী কাজ কেউই কখনো করবে না। হ্যাঁ, তো পাইলট ছেলেটা, তার তো পুরা জানতো না, কয়েল হয়েছিল, যেটা কয়লার মতো হয়ে আছে, এটা ভাবা যায়। সেই মায়ের অবস্থা দেখো, একটা ফুটফুটে একটা সুন্দর একটা ছেলে, সদ্য বিবাহিত, একটা ছেলে সদ্য বিবাহিত, প্রত্যেকের জীবনটা দেখো যে, মানে আমরা তো ঠিক হই না আপা, তারপরও আমরা তো যেটা প্রত্যাশা করি যে আমরা ঠিক হই না, হ্যাঁ ঠিক হই না। তবে এই ঘটনাটার পর না, আমি রাস্তা দিয়ে আসতে আসতে ফ্লাই ওভারের দিকে তাকাই, ব্রিজের দিকে তাকাই, উপর থেকে প্লেন যাচ্ছে তাকাই, যে কি জানি এই বুঝি কিছু একটা। এবং এই যে আশপাশে যারা ওখানে, তো উত্তরা রানওয়ে, অনেক বাবা মা এটাও বলছিলেন আলাদা করে যে ওরা ওখানে ছিলেন, আশেপাশে থাকেন, যে এখন আসলে প্লেন গেলেই না আমার আতঙ্ক লাগে, এবং হ্যাঁ, ওখানে আমার ছেলে মেয়ে প্লেন ওঠানামা করে ওই দিকটায় যাদের বাড়িঘর, এই আতঙ্কটা কিন্তু অনেক কাটবে না, অনেকেরই না, এক একজনের এক এক জায়গা দিকটা অনেক বেশি বোঝা যায় যখন একটা প্লেন ল্যান্ড করে। তবে আমি খুব জোর দিয়ে একটা কথা বলবো, এই কষ্ট ভোলার না, কোনোদিনই ভোলার না, সান্ত্বনা দেওয়ারও না, ভাষাও নেই। তবে যারা বেঁচে আছে, সুস্থ এবং অসুস্থ অবস্থায়, এদের এবং এদের ফ্যামিলির মনের চিকিৎসার ভীষণ দরকার হবে। এইটাকে খুব গুরুত্ব দিতে হবে, প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়, এবং পরিবারের মানে প্রত্যেকের সহযোগিতা, মেন্টাল সাপোর্ট, ট্রমা ম্যানেজমেন্ট করতে হবে, ট্রমা ম্যানেজমেন্ট। এবং আরেকটা জিনিস কিন্তু দেখো, অর্থনীতিও সবকিছুর সাথে জড়িত। দীর্ঘ চিকিৎসা যার, অনেক লম্বা, হ্যাঁ, সেটা একটা অর্থনৈতিক ব্যাপার। তুমি তোমার সন্তানকে সময় দিতে গেলে, দেখতে গেলে, তোমাকে কাজেও যেতে হবে। আমাদের এখানে কেয়ার গিভার, একজন আয়া বা রাখা সবার জন্য সবকিছু সম্ভব না, দামি মেডিসিন, হ্যাঁ, মানে তুমি সামনের দিকে আগাও, অনেক ধাপ আছে, খুব এক্সক্লুসিভ ট্রিটমেন্ট, ভীষণ এক্সক্লুসিভ। এখানে অর্থনৈতিক, মানসিক, শারীরিক, সামাজিক, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এই সাপোর্টগুলো এদেরকে দিতে হবে। তো আমি যেমন ভাবছি যে এই যে একটা মা বা বাবা অনেকদিন নির্ঘুম থাকবে, আচ্ছা আমি কি গিয়ে বলবো যে আপনি একটু ঘুমান, আমি একটা রাত আপনার বাচ্চাটাকে দেখি? আমি এটা কালকে থেকে ভাবছি যে এরকম নির্ঘুম তো কাটাবে এই অসুস্থ সন্তানের পাশে, আচ্ছা আমি একটু যাব, ভিড় ভাড়টা কমে যাক, আমি যাব। আমি কোনো মাকে বলবো যে আমার সন্তান তো বিদেশে, আমি একটু আপনার সন্তানকে দেখি, আপনি একটু ঘুমান। আমি জানি মায়েদের ঘুমের ব্যাপারটা, আমাদের যখন সদ্য বাচ্চা হয়, বাচ্চাটা তো ঘুমায় না, যখন বাচ্চা ঘুমায় তখন মা ঘুমায়, এই ব্যাপারগুলো একটা জড়িত। তো এই মা তো ঘুমাতেই পারবে না, বাবাদের কষ্ট আর এক ধরনের, ওর যদি ভাই বোন থাকে আর এক ধরনের। মায়ের ব্যাপারটা কি জানো, বাচ্চাটা তো, সন্তানটা তো তার
ধারণ করে। বাচ্চাটা যেদিন দুনিয়াতে আসার আগেই মা 9 মাস 9.5 মাস মার সাথেই থাকে বাচ্চাটা, যখন পৃথিবীর আর কেউ ওর মুখটা দেখতে পারে না। একদম। হ্যাঁ, তো এটা কি বলবো, কিভাবে আমরা তাহলে যাই না আসলে এরপরে কোথায় গিয়ে আসলে ঠিক হবে সবকিছু? ঠিক হবে কোথায় গিয়ে? আমাদের সচেতনতা, আমাদের সততা, আমাদের ইচ্ছা শক্তি, আসলে আমাদের কতটুকু কি লাগে জীবনে, কতটুকুতে আমাদের চলে, কিভাবে থাকলে আমরা একটু ভালো থাকি। হ্যাঁ, বলে না একটা শব্দ আছে না, নিজের আহ্বাত অনুযায়ী চলা, মানে আসলে আমরা হারিয়ে ফেলি অনেক কিছু। এই মৃত্যুর সাথে আমি এগুলো তুলনা করছি না, আমি ওদের ব্যাপারগুলো বলছি না, আমি আমাদের সচেতনতার কথা বলছি, আমি ওই বা ওদের কথা বলছি। তো আসলে তো একটা সিস্টেমের মধ্যে থাকতে হয়। পৃথিবীর কিছু উন্নত দেশে যাওয়ার তো সুযোগ হয়েছে, তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে তো তুলনা করব না, কিন্তু উন্নত হতে হলে, উন্নতি করতে হলে তো আমাকে স্টার্ট করতে হবে। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তুমি তো চট করে আগের দিন রাতে পড়লে হবে না। এগুলো রেয়ার, এগুলো খুব রেয়ার স্টুডেন্ট যে আগের দিন রাতে পড়ে ভালো রেজাল্ট করে, ভীষণ রেয়ার। পরিশ্রম করতে হয়। আজকে আমি যে জায়গাটায় যতটুকুই আছি, আমি পরিশ্রম করেছি, সময় দিয়েছি, কষ্ট করেছি। তো আমরা ঠিক হবো এইভাবেই, পরিচর্যা, মানসিকতার জায়গাতে আমাদের মানসিকতার জায়গাতে। এবং আমার কাছে মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকই বেশি, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি একটা ফোন, একটা হাতে থাকে, তার একটা মানুষকে ভালো করে টাচও করি না মনে হয়। এইটাই আমার কাছে মনে হয় বেশি টাচ করে থাকতে ভালো লাগে। হ্যাঁ, এই যে সান্নিধ্য, এই যে টাচ করা, যেমন ছোটবেলায় আমরা যদি মন খারাপ করে বাড়ি ফিরতাম, আমার বাবা জাস্ট পিঠে একটা হাত দিত, মাথায় একটা হাত দিত, ওই হাতটাই বলে দিত যে বাবা কি বলছে। হ্যাঁ, এবং আমাদের তাকানোতেই বাবা বুঝতো যে ওর মনের মধ্যে কি চলছে। আমরাও তাই, তাই না? যেমন ছোট্ট একটা ঘটনা যে আমার ভাই বোনেরা, যদি অপ্রাসঙ্গিক, মানে বাবা মার প্রসঙ্গে আজকে বলছে যে আমার ভাই বোনেরা সব সুন্দর দেখতে। তো মফস্বলে বরিশালে ছিলাম, কথাবার্তাও মানুষের অনেক সময় ঠিক ছিল না ওই সময়টায়। তা আমাকে একজন আমার আব্বার বন্ধুর বয়সী আমাকে এক চাচা বললেন, এই আনোয়ার সাহেবের সব মেয়েরা ফর্সা, এই মেয়েটা এরকম কাইল্লা কেন, একদম এই ভাষায়। তো এরকম প্রায় শুনতাম আমি, আমার বোনদের তুলনায় দেখতে খারাপ। একদিন আমার মনটা খারাপ হয়ে গেল, তো বাসায় এসে আমি চুপচাপ বসে আছি, যেহেতু আমি একটু দুষ্ট ছিলাম। তো আমার আব্বা ঠিকই আমার মন পড়তে পারলেন। আমার আব্বা বললো, মা মন খারাপ? আমি বললাম হ্যাঁ। কিসের জন্য? বললাম। তবে আমাকে কাছে বসালো, বললো তোমার দুটো হাত আছে? আমি বলছি হ্যাঁ। তো মানে আল্লাহর দেয়া যা কিছু, আব্বা পা থেকে মাথা পর্যন্ত বললেন। আমি বললাম হ্যাঁ আছে। তবে তো তোমার দুঃখ কিসের, ভুলে যাও। তো এই যে সান্নিধ্য, এই যে বাবা মার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, আমাদের মনের রোগ শরীরে, কিন্তু শরীরে মানে মন আর শরীর, তো আমাদের মনের যত, মনটাই মনে সব নিয়ন্ত্রণ করে। একদম একদম। তো এই মায়েদের মন কষ্ট, বাবা ভাই বোন, যে বোনটা দেখবে ভাইটা নাই, ভাইটা দেখবে বোনটা নাই, আর যার 3 সন্তানই চলে গেছে। প্রত্যেকটা মানুষের স্মৃতি থাকে না, এত স্মৃতি। আর যুগ যত আধুনিক হচ্ছে, স্মৃতি তত ভরে যাচ্ছে। আগে তো অ্যালবামে কয়েকটা ছবি থাকতো, এখন মোবাইল ভরা ছবি। এই যে এত আপডেটস, এত আইডি কার্ড রয়ে গেল, ডিজিটাল ফুটপ্রিন্ট, মানে এটা তো যাবে না কখনো। এই যে পড়ে যাওয়া খাতা, রোল নাম্বার সহ, নাম সহ, একটু নাম দেখা যাচ্ছে আবছা। লাস্ট ফোন কল কবে করেছিল লাস্ট, এবং এখন মনে পড়বে মানুষ হারানোর পরে কবে ওর সাথে খারাপ ব্যবহার করেছি, কবে বকা দিয়েছি, কবে কষ্ট দিয়েছি, কবে ওর কথা শুনিনি। এবং কিছু কিছু আইডি কার্ড একদম অক্ষত আছে, কিন্তু মানুষটা আছে। আমি দেখেছি ছবিগুলো, একদম নামটা আছে, মানুষটা নেই। আনুমানিক কতজন এখন একদম? আমি আপা কেউ বলছে, আমরা তো নিউজে দেখতে পাচ্ছি 32 জন মারা গেছে, আহত তো অনেক হয়েছে আপা, অনেক। এবং ডক্টর বললেন যে 60% যেহেতু বার্নড, ইট ইজ ভেরি টাফ টু ব্রিং দেম ব্যাক। 30-35% হলে তো হ্যাঁ হয় না। অর্গান যদি পুড়ে যায়, এবং অনেকে তো স্মোক থেকে আপা বেশি তাদের ভাই বোনের মধ্যে বোনটা বোধহয় আগে চলে গেল, ভাইটা আছে, ওরও 90%। হ্যাঁ, তো কথাটা তো কষ্ট লাগলো। একটা মেয়ে লিখলো যে মা বলছে আমার বাচ্চাটা নিঃশ্বাস আছে, মানে মা ওইটুকুতেই খুশি যে বাচ্চাটার নিঃশ্বাস আছে, মা ওইটুকুই খুশি যে আমার বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে, আর কিছু চায় না। আসলে হারানোর কষ্ট সেই বোঝে। হ্যাঁ, আমরা আরো কষ্ট কি হবে জানো? এখন সবাই যাচ্ছে, খোঁজ নিচ্ছে, সবাই চারপাশে। একসময় এত সময় কারোর থাকবে না, সব খালি হয়ে যাবে, সব খালি হয়ে যাবে।
ওই সময়ের যে কষ্টটা, ওই সময়ের যে তার কষ্ট খুঁড়ে খুঁড়ে খাবে, ওটা অন্যরকম কষ্ট। আমরা তো কেউ না কেউ আপনজন হারিয়েছি, আমি আমার বাবা মা হারিয়েছি, বড় ভাই বোন হারিয়েছি। যখন আস্তে আস্তে সবাই ভুলে গেল, আমরা তো ভুলতে পারি না। হ্যাঁ, যত দিন যায়, বয়স গেলে মনে বেশি মনে পড়ে। হ্যাঁ, আর যত বয়স বাড়ে তখন মনে হয় যে মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি। আচ্ছা, আম্মা থাকলে এটা করতো, আম্মাকে এটা বলতাম, এটা এত শিশুর ঘটনা, মারা যাওয়ার ঘটনা, মানে আমি তো এবং মা বাবারাও কিন্তু এক সময় সন্তান হয়ে যায়। যেমন আমার সন্তান বড় হয়েছে, এবার যখন ওর কাছে গেলাম, ও আমাকে অনেক কিছু শেখালো। তোমার বয়স হচ্ছে, তুমি এখন এটা করো না, এটা করো, ওটা করো, এইভাবে চলো, এটা ঠিক না। সত্যি আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখে আসছি। একসময় সন্তানকেও তো বাবা মার দরকার হয়। বাবা মা যেমন সন্তানের আশ্রয়, সন্তানরাও বাবা মার এক ধরনের আশ্রয়। ছোটবেলায় কিন্তু বাবা মা বলে কিন্তু গল্প বলে, এখন বলে কিনা জানি না, আগে তো বলতো। সেটাই। আমরা যখন আমরা বুঝবো না তখন তো তোমাদের কি বলতে হবে। আমি অনেক কিছু মনে হচ্ছে, অনেক কিছু আসলে বলতে পারছি না। বলার কি আছে আসলে, বলার মানে কথায় তো আর কিছু হবে না। আমি চেষ্টা করি, দোয়া পড়ি আর কি, মানুষের জন্য কোনো কিছু হলেই আল্লাহকে বলি যে তুমি সব কিছু সহজ করে দাও আল্লাহ। হ্যাঁ, সহজ করে দাও, মানে এই কষ্ট আর কাউকে দিও না, এটা নেওয়া যাবে না, নেওয়া যায় না। মা বাবার সামনে সন্তানের মৃত্যু এবং এরকম অপমৃত্যু, এটা তো নেওয়া যায় না, স্বাভাবিক না। এবং দেখো যে কক্সবাজারে যে সমুদ্রে যে ঘটনা ঘটেছে, একটা ছেলের লাশই পায়নি, মানে শেষ পর্যন্ত বাবা বলছে একটা চিহ্ন নিয়ে যেতে চাই, সন্তানের একটা চিহ্ন যে বাবা মা এই মুহূর্তে পাবে না, পাচ্ছে না। ভাবো, সে সারা জীবন ধরে নেবে হয়তো বেঁচে আছে, হয়তো বেঁচে আছে না, এভাবে না। তো এবং এই মুহূর্তে যারা আপা বার্ন ইউনিটে এবং বিভিন্ন হাসপাতালে যারা আসলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লুটছে, যে ভাই বোনরা আমার, তাদের প্রতি আমাদের আসলে গভীর সমবেদনা। পুরো চ্যানেলের পরিবার আসলে তাদের জন্য প্রার্থনা, সবসময় তাদেরকে স্মরণ করছে। এটা বারবার বলছি আমরা আসলেই, এবং দয়া করে যারা আসলে ব্লাডের জন্য ভিড় করবেন না, অপ্রয়োজনীয়ভাবে ভিড় করবেন না, কন্টেন্টের জন্য ভিড় করবেন না। এই মুহূর্তে কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন আমাদের নাই, এবং এটা প্রচার করার কোনো কারণই আমি আসলে দেখতে পাই না। অনেকে করছেন, হয়তো দরকারই করছেন। সংবাদ কর্মী যারা আছেন, যারা বিভিন্ন চ্যানেল যারা তারা দূর থেকে কাজ করছেন, হ্যাঁ, তারা আপডেট করছেন, তাদেরটা তারা করুক। কিন্তু আমরা যারা পার্সোনালি যাচ্ছি তাদেরকে অনুরোধ করবো, এই মুহূর্তে অন্তত আমাদের এই আপডেটগুলো দেওয়ার দরকার নেই। শুধু আমরা হয়তো মাদেরকে কষ্ট দিচ্ছি, ওই পরিবারের মানুষজনকে কষ্ট দিচ্ছি। আমরাও তো আসলে ভালো আমাদের লাগছে না আসলে দেখে জিনিসগুলো। অনেকে অনেক সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করে দিচ্ছেন দেদারসে, সেটা আসলে ঠিক না। আবার সেটাকে কতজন সহ্য করতে পারবে, পারছি না। আমি দু একটা ছবি দেখার পরে আমি আসলে, আর এগুলো তো সিনেমা নাটক না, বাস্তব, কঠিন বাস্তব। এটাকে তো সিনেমা আমরা দুর্ধর্ষ ছবি দেখলে বলি যে এটাকে তো করেছে, কিন্তু এটা তো বাস্তব। এই বাস্তবতাকে নিয়ে তো এত মানুষের কি বলবো। আমি মনে করি যে কোনো দুর্ঘটনার পরে আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট এবং সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায় হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা। আপনারা মঞ্চে বলি, নাটকে বলি, বা কবিতার মাধ্যমে বলি। আজকে কবিতার মাধ্যমে শেষ করতে চাই, অনুরোধ করবো যদি কিছু থাকে আপনার মনে যে পড়তে চান আমাদের সবার সামনে, সেটি দিয়ে শেষ করতে চাই। এবং প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ। আর কি করবো, ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি আজকে, বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া, ভালো থাক সবাই, স্বাভাবিক মৃত্যু হোক আমাদের। ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, শিখেছি, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব,
চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ শিশুকে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস।